চা খাবেন রাতুল ভাই? রাতুল সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে ছাদে ওয়ার্কআউট করতে। আকাশের সাথে জগিংয়ে যাওয়ার কথা থাকলেও তার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আকাশ রেখেই চলে গেছে। এরিন এসে দাঁড়িয়েছে পিছনেই। মেয়েটার প্রশ্নে সৌজন্য বজায় রেখে না করল রাতুল। সকাল সকাল খালি পেটে চা কফি খাওয়ার অভ্যেস নেই এরিন। এরিন বোধহয় একটু মনস্ক্ষুণ্ণই হলো। সে নিজ হাতে চা বানিয়ে খাবে বলে জিজ্ঞেস করতে এসেছিল, তবে রাতুল মানা করে দেয়ায় মন খারাপ হলো বেশ। রাতুল রেলিংয়ের ওপর থেকে তোয়ালেট নিয়ে গলায় পেঁচালো। হাঁটাহাঁটি করতে এসেছ? করো করো। এরিন কিছু বলার আগে রাতুল নেমে গেল ছাদ থেকে। এরিনও পিছু পিছু নেমে এলো। রাতুল রাত্রিরে ছিল আকাশের ঘরে। অফিসের কিছু কাজ করছিল রাত জেগে। এখন নিজের ঘরে আসতেই এরিনকে পিছনে দেখে খানিক থমকালো। কিছু বলবে এরিন? না মানে তেমন কিছু না। ও। রাতুল নিজের ঘরে চলে যেতেই গাল ফোলালো এরিন। লোকটা বোকা নাকি? যতবার তাদের বাড়িতে আসে ততবার সে পিছু পিছু ঘরে, তাও টের পায় না বোকা একটা মানুষ। নতুন সকালে এর সূচনা হয়েছে ধরনীর বুকে। আজকে শিয়ার বউ ভাত। চৌধুরী বাড়িতে আলিশান আয়োজন করা হচ্ছে। শিয়ার পরিবার থেকে কম লোকজন আসলেও চৌধুরীদের আত্মীয় স্বজন কলিগদের মহা সমারোহ লাগবে বোঝাই যাচ্ছে। ভোর ভোর উঠে বাকি সব আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত। সকলেই আকাশ জগিং থেকে এসে বসেছে বাবা চাচার সাথে এইসব নিয়ে কথাবার্তা বলতে। রোদে ঝলমলে আলোয় আজকের দিনটা একদম ঝকঝকে। যথাসম্ভব প্রচণ্ড গরম পড়বে সারাটা দিন। সকাল সকালই রোদের যা তীব্রতা, ঘড়ির কাঁটায় সকাল 7:30। শিয়ার যখন ঘুম ভাঙল ততক্ষণে অয়ন উঠে পড়েছে। ফ্রেশ হয়ে জামা কাপড় পরছে একটু পর নিচে যাওয়ার জন্য। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে উঠে বসল শিয়া। এলোমেলোভাবে একটা সুতির শাড়ি জড়ানো গায়ে। শাড়িটা রাত্রে অয়নই পরিয়ে দিয়েছিল কাঁচা হাতে। আঁচল টেনে টুনে ঠিক করে উঠে বসতে অয়ন এগিয়ে এলো। আলতো চুমু আঁকলো স্ত্রীর ললাটে। গুড মর্নিং মিসেস অয়ন মেহনাজ, হাসল শিয়া। দু হাতে অয়নের গলা জড়িয়ে মিষ্টি চুমু আঁকলো অয়নের গালে। গুড মর্নিং হাজব্যান্ড। অয়ন শটানে শুয়ে পড়ল শিয়ার কোলের ওপর। শিয়া চুলে হাত গলিয়ে দিল। অয়ন চোখ বুজে নরম গলায় বলল, ঘুম হয়েছে জান? এত জলদি উঠলে কেন? আমার এতবেলা অবধি ঘুমানোর অভ্যেস নেই। পেইন আছে হালকা। ব্রেকফাস্ট করে আর একটা পেইন কিলার নিয়ে নিও কিন্তু। শিয়া অয়নের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমরা নিচে যাবো এখনই, সমস্যা নেই কোনো। আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠা নিয়ে কোনো প্রেশার নেই। সবে 7টা 7:30 ধীরে সুস্থে বের হওয়া যাবে। তাছাড়া শিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল অয়ন, ফিসেল গলায় বলল, তোমার আমার জন্য আরও একটু ছাড় আছে। লাজুক হাসল শিয়া। অয়ন বাত সাজল। দুদিকে মাথা নেড়ে পড়ে রইল কোলের ওপর। একটু পর যান, আর একটু থাকি। সে মৃদু হেসে মাথা নাড়ল। অয়ন শুয়ে আছে তার কোলে মাথা রেখে। এরকম একটা সকালেই স্বপ্ন সে আজীবন দেখিয়েছে। আজ যে সেটা বাস্তবে রূপ নিল। কত বাধাই না আসলো তাদের জীবনে। সবকিছু পর এক হলো দুজন। অয়ন, আমার তোমার জীবনে আর কোনো অশুভ কিছু ঘটবে না বলো? খোদা এত কিছুর পরও যখন আলাদা করলেন না আমাদের, ভরসা রাখো তার ওপর। প্রিয়া আকাশকে নিয়ে আমার অনেক ভয় হয়। আকাশ সবটা সামলে নেবে, ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমাদের জীবনে যে ঝড় এসেছে, আমাদের ভাই বোনের জীবনে সেসব কখনো না আসুক। খোদা রহম করুক ওদের সব সময়। আনিসুল বেশ বাড়ি যাওয়ার জন্য উপহার সাজাতে ব্যস্ত। এদিক থেকে যাবেই হাতে গোনা কয়েকজন মাত্র, তারা 3 জন। ওদিকে রিমির বাবা মা, রিমি, তাছাড়া তার আর 2 জন কলিগ। আত্মীয় স্বজন বলতে আপাতত তাদের এই কজনই। প্রিয়া কাল থেকে ছটফট করছে আকাশের সাথে সামনাসামনি কথা বলার। মনটা অস্থির হয়ে আছে। সে অন্যজনের মুখের কথায় নিজের ভালোবাসার ওপর আঙুল তুলবে তা হয় না।
শিয়া অয়নকে দেখেছে ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জের থেকে বছরের পর বছরের বিচ্ছেদ। একটাই জীবন, ভুল বোঝাবুঝিগুলোকে জিয়ে রেখে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলার মতো বোকামি করার মানেই হয় না। তবুও একবার নিজের মুখে সবটা শুনতে চায় আকাশের থেকে। বাবা মা চলে যাবেন আর 6 দিন পরে। সামনের মাস থেকে তার ইউনিভার্সিটির ক্লাস শুরু। আবার ফিরতে হবে কটেজে। বাবা মা চলে যাবে মনে করলে মন খারাপ হয়ে আসে প্রিয়ার। এবার গেলে নিশ্চিত ভাবে সামনের 2 বছরে ফিরতে পারবে না। বিছানায় গা এলিয়ে দিল প্রিয়া ঘুম ভাঙার পর। এখনো বিছানা ছাড়া হয়নি, তাছাড়া এখনো গড়াগড়ি করছে বিছানায়। আপু ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েদের জীবন বোধহয় এরকমই, ছেড়ে যাওয়াটাই নিয়তি। আজ বা কাল বাবার বাড়িঘর ছেড়ে যেতেই হয়। রিমিদের চলে আসার কথা এতক্ষণে আসেনি বোধ হয়। অবশ্য এত সকালে তো আর রওনা দেয়া হচ্ছে না। রিয়ান নিজের সুটকেস গুছিয়ে ফেলেছে দেখে ভুরুকুচকে তাকিয়ে রইল সৌমি। কালশিয়ার বিয়ে থেকে আসার পর থেকেই কথাবার্তা তেমন একটা বলছে না রিয়ান। রাতে আলাদা রুমে গিয়ে শুয়েছে। এখনো সৌমির কোনো কথারই জবাব দিচ্ছে না। গায়ের নাইট ড্রেসের সামনের ফিতে আলগা করে কোমরে হাত গুজে রিয়ানের সামনে এসে দাঁড়ালো সৌমি। রিয়ান বিরক্ত মুখে তাকালো এক নজর। আমাকে ইগনোর করছো তো তুমি? রিয়ান জবাব না দিয়ে সুটকেস টেনে দরজার সামনে রাখলো। চেয়ারের উপরে রাখা শার্টটা গায়ে জড়াতে জড়াতে বলল, আমরা ঢাকা ব্যাক করছি আজকে, তৈরি হয়ে নাও। কি আশ্চর্য, এসেছি কয়েকটা দিন হলিডে স্পেন্ড করতে, একদিনেই ফিরে যাব মানে? ফিরতে হবে, বোকার মতো এখানে পড়ে থেকে কাজ কি? ওখানে গিয়েই বা কাজ কি? কাজে অনেক। সারাদিন পুরুষ মানুষ বিছানায় তোলার চিন্তা ভাবনা নিয়ে জীবন চলবে না। অবশ্য তোমার চললেও আমার চলবে না। আমার বাপের ক্ষমতায় আমি চলি না। আমার বাপই নেই কিছু, নিজেকে দেখতে হয় নিজের সব কিছু। সুতরাং শুধু শুধু 24 ঘন্টা বেডে পড়ে থাকলে চলবে না। সৌমি খিলখিল করে হেসে উঠল। নাইট ড্রেসের এক পাশের কাঁধের ওপর থেকে নামিয়ে দিল কিছুটা অংশ। 2 হাতে রিয়ানের 2 বাহুতে ধাক্কা দিয়ে ঠেকালো টিভি ক্যাবিনেটটার সাথে। খোলা শার্টের অংশ সরিয়ে দিল দুদিকে। নরম চুমু খেলো বুকের ওপর, আঙুল ছোয়ালো পুরুষালি চিবুকে। চলবে না, আর একটু ডোজ বাড়ালে সব ভুলে যান মিস্টার। 2 হাতে সরিয়ে দিল রিয়ান সৌমিকে। মেজাজ খারাপ হয় আজকাল মেয়েটার সামনে আসলে। এতদিন বুদ্ধিমতী ভাবলেও এখন স্পষ্ট টের পেয়েছে মেয়েটার মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। না হলে কোনো নারী অন্য কাউকে ভালোবেসে অবলীলায় অন্য পুরুষের সাথে রাত কাটাতে পারে না। সে যতই তার কালচার হোক, পুরুষ মানুষ এর হিসেব করলে সেটা নর্মাল লাগলেও কোনো নারীর সাথে সেটা মোটেই যায় না। অবশ্য পুরুষ মানুষের সাথে বিষয়টা যাবে কেন? সৌমি বেশ অপমানিত বোধ করলো এ যাত্রায়, তবে কিছু বলল না। রিয়ান শার্টের বোতাম লাগাতে লাগাতে সেও এগিয়ে গেল। তার সব কিছু গোছানোই রয়েছে। আসার পর কোথাও বের হওয়া হয়নি বিধায় জামা কাপড় খুব একটা বের করেনি। ঘণ্টাখানেক সময় নিয়ে দুজনে এসে বসলো গাড়িতে। সৌমি বাঁকা হেসে সানগ্লাস লাগালো চোখে। এত জীবনমুখী বাণী শুনিয়ে কি হলো বলতো? সেই তো অন্যের গাড়িতে চলাচল করতে হয়। এতদিনে সামান্য একটা গাড়ি কেনার যোগ্যতাটুকু হলো না কেন বলতো? রিয়ান কটমট করে তাকালো সৌমির দিকে। সৌমি হাসলো। গাড়ি চলতে শুরু করলো। দুজনে কথা বলছে না। সৌমি গাড়ির স্পিড বাড়ালো। রিয়ান তবুও ভাবলেশীন। রিয়ান, একটা কথা ভাবছিলাম জানো তো? রিয়ান জবাব দিল না। তার জবাবের অপেক্ষাও নেই অবশ্য। সৌমি কণ্ঠ বেশ নরম করে বলল, আই থিঙ্ক আকাশের চিন্তা আমার ছেড়ে দেওয়া উচিত। এবারে বেশ আগ্রহ নিয়ে তাকালো রিয়ান সৌমির দিকে। সৌমির দৃষ্টি রাস্তায়। হঠাৎ সৌমির মুখে এক সিলতে বাঁকা হাসি দেখা গেল। হেয়ালি সুরে বলল, তাহলে প্রিয়া আর আকাশ আলাদা হবে না? রিয়ানও বাঁকা হাসলো, ব্যঙ্গ করে বলল, আকাশ যে তোমার মতো মেয়ে বেডে নেবে না তা নিশ্চিত কবে হলে? সৌমি আশ্চর্যজনকভাবে রাগল না রিয়ানের কথাতে, শান্ত হলো বরং আরও। গাড়ির স্পিড নেমে এলো স্বাভাবিকে। নিজেকে আজ অবধি কখনো আর 10টা সংসারী নারীর জায়গায় কল্পনা করে দেখা হয়নি।
স্বামী, সন্তান, হাবিজাবি, এসব টিপিক্যাল মেয়েদের চিন্তা ভাবনা মনে করতাম। কিন্তু হঠাৎ মনে হলো টিপিক্যাল এই জীবনটাই আদতে জীবন। খারাপ নয় অনুভূতিগুলো। রিয়া নেহেন হেয়ালি কথা ধরতে পারল না, আর না তো কথা বাড়ানোর রুচি হলো। আজকাল বড্ড অপরাধী লাগে নিজেকে। একজনকে ভালোবেসে অন্য নারীর স্পর্শ করছে প্রতিনিয়ত, তার প্রিয়া জানলে নিশ্চয় রাগ করবে তার ওপর। রিসেপশনের জন্য শিয়াকে তৈরি করে নিয়ে এসে বসানো হয়েছে প্যান্ডেলে। ইনভাইটেড গেস্টরা একে একে চলে আসছে প্রায় সকলে। দুপুর গড়িয়ে যাচ্ছে, শিয়া বেশ উসখুস করছে। বাবা মা এখন এসে পৌঁছায়নি, তাদের দেখার জন্য মনটা ছটফট করছে। অয়ন, আকাশ সকলে গেটের কাছে। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। পাশে অয়নের বসার আসন করা হয়েছে। সেখানে অবশ্যই এই মুহূর্তে আরশি বসে চকলেট খাচ্ছে। বাড়ির সকলে ছোটাছুটি করছে ব্যস্ততায়। কিছুক্ষণের মধ্যেই গেটের সামনে চোখে পড়ল কাঙ্ক্ষিত মানুষগুলোর মুখ। চকচক করে উঠল শিয়ার চোখ জোড়া। আরশিও দেখছে। বড় বৌমণি, দেখো তোমার বাবা মা। শিয়া হাসলো আরশির কথায়। তাদের সাদরে ভিতরে নিয়ে এলেন আকাশের বাবা। পিয়ার সাথে চোখাচোখি হলো গেটের সামনে আকাশের। আকাশ নির্বিকার, কোনো রকমের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল না। সবাই একে একে গেল শিয়ার কাছে। রিমি আর প্রিয়া একসাথে। আরশি, এরিন, আয়াত এসে যোগ দিয়েছে। আরাফ আজ আর ছোট মানুষটি নেই, মহা ব্যস্ততার সাথে কাজকর্ম সাহায্য করছে বাপ ভাইদের। প্রিয়ার চোখ আকাশকে খুঁজতে ব্যস্ত। ফর্মাল গেট আপে কি সুন্দর না লাগছে লোকটাকে। ভাবতে ভাবতে দেখা গেল আকাশকে। হাতে একটা ট্যাব, কানে ব্লুটুথ স্পিকার গোজা, হাত নেড়ে নেড়ে কথা বলছে। পিছন পিছন অন্য একটা ট্যাব হাতে রাকিব ছুটছে তার পিছু পিছু। সম্ভবত আজকের দিনেও অফিসের কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে। সবাই গল্পগুজব করছে। এই ফাঁকে চুপি চুপি উঠে গেল পিছন দিয়ে প্রিয়া। আকাশ আর রাকিব গার্ডেনের এই পাশটায় একটু ফাঁকা জায়গায় দাঁড়ানো। আকাশের পিছনে সে প্রিয়া দাঁড়াতে মৃদু হাসল রাকিব। আকাশকে ইশারা করলো পিছনে দেখতে। আকাশ তাকালো বড্ড বিরক্তির সাথে। প্রিয়াকে দেখল। মুখের ভঙ্গি খানিকটা স্বাভাবিক হলেও আবারও ব্যস্ত হলো কথা বলায়। প্রিয়া হতভম্ব। আকাশ তাকে যেন দেখল না। এমনি তাকে আরেক দফা অবাক করে দিয়ে আর পিছন না ফিরে প্রস্থান করল। রাকিব নিজেও চমকেছে। হা করে একবার আকাশকে আর একবার প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হা করে তাকিয়ে আছে। চোখে মুখে রাজ্যের বিষয়ে যেন রাকিব নিজে থেকে এগিয়ে এলো। কি হয়েছে তোমাদের প্রিয়া? মাথা নাড়ল প্রিয়া। কি হবে তাদের? কাল তো ভালো মানুষ বিদায় দিয়ে আসলো, মন খারাপ তো তার ছিল। আকাশকে দেখে তো সেরকম কিছু মনে হলো না কাল, অথচ আজ আসার পর থেকে ফিরেও দেখছে না তাকে। রাকিব বুঝলো প্রিয়ার মন খারাপটা। নরম গলায় বলল, আমাদের লন্ডনের অফিসে কিছু ঝামেলা চলছে প্রিয়া। আকাশ অবশ্যই খুবই ডিস্টার্ব, হয়তো এই কারণেই কথা বলল না, রেগে আছে তো। প্রিয়ার সেটা মনে হলো না। অন্যের রাগ আকাশ কখনো তার উপর দেখাবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। তবে রাকিবের কথায় মৃদু হেসে মাথা নাড়ল। রাকিব চলে যেতে দেখতে পেল রিমিকে। রিমি প্রিয়াকে এদিকে আসতে দেখেছিল। অতিথি বাড়িটা তো আদতে প্রিয়ার। সে খুব অকওয়ার্ড ফিল করছিল ওদিকটায় প্রিয়াকে ছাড়া। প্রিয়াকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। কিরে, এখানে কি করিস? শিয়াপু খুঁজছে তোকে। প্রিয়ার ধ্যান ভাঙল রিমির ধাক্কায়। উনি আমার সাথে কথা বলছে না রিমি? আকাশ ভাইয়া? কথা বলছে না কেন? আমার সাথে তো খানিক আগে কথা হলো, হেসে হেসেই তো কথা বললেন। আমার সাথে আসার পর থেকে একটা কথা হয়নি, হয়তো সময় হয়ে ওঠেনি। মন খারাপ করিস না তো, অযথা চল। প্রিয়ারা সকলে চৌধুরী বাড়ির ভিতরে এসেছে। রিমি এক প্রকার হা হয়ে আছে। এত বড় বাড়ি এ জীবনে দেখেনি সে। একই ঘটনা অবশ্য প্রিয়ার সাথেও প্রযোজ্য, তবে সেসবে মন নেই তার। আচ্ছা, ওই অপু নামের মেয়েটাকেও তো দেখতে পাচ্ছে না। রিমি উচ্ছ্বাসে আঁকড়ে ধরল প্রিয়ার হাত। দোস্ত, এটা তো শ্বশুর বাড়ি হবে, ভাবা যায়। বাড়ি তো নয়, রাজপ্রাসাদ। প্রিয়া সব কিছু ভাবতে পারছে না। ব্যস্ত চোখ চাতক পাখির মতো আকাশকে খুঁজে আসছে। প্রিয়া আর রিমিকে নিয়ে আরশি, আয়াতরা ছুটল পুরো বাড়ি ঘুরে দেখাতে।
দোতলায় বিশাল করিডোর, নিচে তাকালে মনে হয় কোনো রাজপ্রাসাদের বৈঠকখানা ওটা। রিমি এসব থাকতে না পেরে বলেই ফেলল, তোমরা কি আগে জমিদার টমিদার ছিলে নাকি? হেসে ফেলল আরশি, মাথা নাড়ল দুদিকে। না তো। এরিন হাত ধরল প্রিয়ার, টেনে নিয়ে গেল একটা রুমের দিকে। এসো, তোমাকে ছোট দাদা ভাইয়ের রুম দেখাই। যদিও কাউকে হুটহাট অ্যালাউ করে না, তবে তোমাকে নিয়ে যাচ্ছি, কিছু বলবে না। প্রিয়া মানা করলো না। সবাই মিলে আকাশের রুমে ঢুকলো। তবে রুমে ঢুকেই থমকে গেল। অপু বিছানাপত্র গোছাচ্ছে। মেয়েটাকে এই ঘরে দেখে ধক করে উঠল প্রিয়ার বুক। আরশিরাও ভুরু কুঁচকে ফেললে। এরিন এগিয়ে গেল সবার আগে। তুমি এখানে কি করছো আপু? অপু একগাল হেসে নিজের কাজে মন দিল। বালিশগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, রুমটা এলোমেলো হয়েছিল, গোছাচ্ছিলাম। আরশি বিরক্ত হলো খানিকটা। তার মামাতো বোন হলো আকাশের পিছু পিছু ঘুরঘুর করাটা বেশ খেয়াল করেছে। ছোট দাভাই এই ঘরে কাউকে অ্যালাউ করে না, আপু রেগে যায়। আপু আরশিদের সবার দিকে চোখ বুলালো সোজা হয়ে। তোমরাও তো ঢুকেছ না বলে? আমরা তো সাহস পেলাম প্রিয়া আপু আছে বলে। প্রিয়ার নাম শুনে মুখ তুলল অপু। প্রিয়া আর রিমিকে দেখলো দাঁড়ানো, ওদের পিছনে সৌজন্যের হাসি দিল। কখন এসেছো তোমরা? ঘন্টা 2 হলো। ও চলো বাইরে গিয়ে কথা বলি। আকাশ আসলেই পছন্দ করে না এই ঘরে কাউকে। বলা বাহুল্য, সত্যি সত্যি প্রিয়া সবার আগে বের হয়ে এলো। মেয়েটাকে আচমকা অসহ্য লাগলো তার। কথাবার্তায় কেমন তীব্র অধিকার বোধ নিয়ে কথা বলে। আরশি এরিনরাও পিছু পিছু এলো। বড়দের কথাবার্তায় ছোটদের থাকা একদম নিষেধ চৌধুরী বাড়িতে। সুতরাং আকাশের সাথে অপুর বিয়ে বা এ জাতীয় কোনো কথাই জানা নেই আরশিদের। রিমি প্রিয়ার হাত ধরে আসে। করিডোরে এসে দাঁড়াতে গলা নামিয়ে বলল, মেয়েটা অসহ্যকর। কালকে তোদের বাড়ি গিয়েও আকাশ ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করেছে, অসহ্য। রিয়ানের কথাগুলো কানে এসে বাজছে। প্রিয়ার না চাইতো ঘুরছে কথাগুলো। অপু আরশিরা বেরিয়ে এলো খানিক বাদেই। প্রিয়া রিমি বসে আছে আরশির ঘরে। আয়াত শাওয়ার নিচ্ছে। আরশি এরিন গেছে খাবার আনতে। এত এত ভিড়ভাট্টার মধ্যে শান্তিতে খেতেই পারেনি তখন। তাছাড়া নিজেদের মতো গল্পগুজব করতে করতে খাবে। বিকেল গড়িয়েছে। গতকাল রিয়ানের বলা সব কথা শুনে থমের বসে আছে রিমি। রাগে গা রিরি করছে তার। প্রিয়া এরপর আরও 2বার আকাশের সামনে পড়েছে। আকাশ সত্যি কথা বাড়ায়নি তার সাথে। রিমি একবার তো ডেকেই বসেছিল, শুধু ছোট্ট করে পরে কথা বলেই জানিয়ে ছুটেছে। প্রিয়া ছলছল চোখে বসা। দুনিয়ার সব যুক্তিবাদ। আকাশ কেন এমন করছে তার অস্থির লাগছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অপু। ঘেমে নেমে একাকার যেন। এসি বাড়ি এসে বসলো প্রিয়াদের সাথে। বাকিরা স্ন্যাক্স আনতে গেল। ও তাই তো বলি, তোমার পড়াশোনা শেষ আপু? মাস্টার্সে ভর্তি হব। রিমি সরু চোখে তাকিয়ে আছে। মুখের ওপর মেয়েটাকে কথা শুনে দিতে পারলে? তা তো করা যাচ্ছে না। অপু একের পর এক গল্প করেই যাচ্ছে। বেশিরভাগই এবারের মানুষজনের সাথে তার স্মৃতি, হাজার কথা। প্রিয়া বিরক্ত হচ্ছে। মেয়েটাকে যেখানে দেখতে ইচ্ছে হচ্ছে না সেখানে তার এত বকবক সহ্য করা যায়? আকাশের সাথে কথা না বলা অবধি সব অসহ্যই লাগবে তার। এদিকে আরশিরাও আসছে না। ওরা আসলে তাও একটু ইজি লাগতো। অপু ক্রমাগত রংসং মাখিয়ে গল্প শোনাতে ব্যস্ত। আচমকা প্রিয়া বলে উঠল, আপনার সাথে আকাশের বিয়ে ঠিক হয়ে আছে আপু। হুট করে এই কথায় চুপ হয়ে গেল অপু। তবে খুশি হলো বেশ। তার মানে সবাই জানে এই কথা। একগালে হেসে বলে, হ্যাঁ অনেক বছর। অপুর বাবার অনেক বছরের ইচ্ছে ছিল এটা। চৌধুরী পরিবার থেকে কখনো সম্মতি পায়নি। তবে সেদিন আমিনা চৌধুরীর মুখে বিষয়টা শুনে অপু এই উত্তর দিল প্রিয়াকে। অপুর সহজ সরল স্বীকারোক্তিতে থমকালো প্রিয়া। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, বিয়েটা কবে হবে? অপু ঠোঁট উল্টালো। মুখটা খুশিতে চিকচিক করছে। ছোট ফুপি বলল, সেদিন জলদি কাবিন করে ফেলতে চায়। অয়ন ভাইয়ের বিয়ের সময়ই করার কথা ছিল, বাবা জানে এখন। বুকের বাঁ পাশে জ্বালা করছে প্রিয়ার। রিমি কটমট চোখে তাকিয়ে আছে অপুর দিকে। নেহাত প্রিয়ার চোখের ইশারে চুপ করে আছে। না হলে লম্বা একটা প্রিয়া শ্বাস নিয়ে বলল, আকাশ কি চায়? অপু যেন অবাকই হলো প্রিয়ার এই কথায়। চায় না মানে কি? চায় বলেই নিশ্চয়ই হচ্ছে। তাছাড়া আকাশ যে জেদি প্রকৃতির। কেমন একটা তাচ্ছিলের হাসি আসলো অপু। তোর মনে হয় আকাশ ভাইয়ের মতো মানুষকে জোর করা যায়? রাজি না হলে সম্ভব ছিল আকাশ?
প্রিয়া বারবার আকাশকে নাম ধরে ডাকায় বিরক্ত হলো অপু। হাসি হাসি মুখে বিরক্তির ছায়া পড়ল। প্রিয়ার কথা শেষ হওয়ার আগে কঠিন গলায় বলে উঠল, আকাশ ভাইয়া তোমার থেকে কমপক্ষে 10 বছরের বড়। প্রিয়া, নাম ধরে ডাকছো কেন? প্রিয়ার কানে সেসব কথা বোধগম্য হলো কিনা বোঝা গেল না। মনে পড়ল তখন সবার সামনে আকাশকে ওকে এড়িয়ে যাওয়ার দৃশ্য। হু হু করে উঠল বুক। অস্ফুট স্বরে আওড়ালো, ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। প্রিয়ার বিড়বিড় করে বলা কথাগুলো সম্ভবত অপু শুনতে পেল না। আরও কিছু বলবে বা বলতো তার আগেই উঠে পড়ল প্রিয়া। চলে গেল সেখান থেকে। রিমো অপেক্ষা করলো না 1 সেকেন্ড, আর না তো অপুকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করলো। প্রিয়া বাড়ির ভিতরে বাবা মাকে না পেয়ে বাইরে ছুটল। প্রিয়ার বাবা মা সহ বাদবাকি সকলে শিয়ার কাছে। ওখানে গেস্টদের সাথে কথাবার্তা বলতে ব্যস্ত। প্রিয়া এসে দাঁড়াতে প্রিয়ার বাবা পরিচয় করে দিলেন মেয়েকে। প্রিয়া সৌজন্য সাক্ষাৎ শেষে শিয়ার পাশে দাঁড়ালো। আমরা কখন যাব আপু? রাত হয়ে যাবে যেতে যেতে। শিয়া বোনের মলিন মুখের দিকে তাকালো। মেয়েটার নারী নক্ষত্র সব চেনা তার। কখন মন খারাপ আর কখন মন ভালো না বলল টের পাশে। বোনের হাত ধরে টেনে পাশে বসালো। যাব তো, সন্ধ্যার পর রওনা দেব। কিছু হয়েছে? মাথা নাড়ল প্রিয়া। কিছু হয়নি বোঝালো। পাশে রিমি এসে দাঁড়াতেই ভুরুজোড়া তুলল রিমির দিকে। রিমি ইশারা করলো প্রিয়াকে দেখে। মুখ নাড়িয়ে আকাশের নাম বলল। এবার খানিকটা সম্ভবত ধরতে পারলো প্রিয়া। প্রিয়, বল, খেয়েছিস? আকাশ খেয়েছে। ওনার বাড়ি খেয়েছে নিশ্চয়ই, আমাদের সাথে বসেনি। খাওয়ার আয়োজন তো সব এখানেই। আমার এখান থেকে দেখা যাচ্ছে কে খেয়েছে বা খায়নি। আকাশকে তো দেখলাম না বসতে। তোর সাথে দেখা হয়নি ওর। দেখা না হওয়ার কি আছে? দেখা হওয়ার উপরেই তো আছে। সে এদিক সেদিক তাকিয়ে খুঁজলো। আকাশকে দেখতে পেল না, অয়নকেও দেখতে পেল না। শুধু তাই নয়, ওদেরও কেউই এদিকে নেই। অফিসের কি এক গোলমাল হয়েছে বলে সবকটা উধাও হলো। খুব আর্জেন্ট না হলে আজকের দিনে এরকম করতো না কেউই। বাবার ডাকে প্রিয়া আবার উঠে যেতেই গড় গড় করে এতক্ষণ ঘটা সব কথা বলে ফেলল রিমি। শিয়ার কপালে ভাঁজ পড়ল। কই, অয়ন তো অপুকে নিয়ে কিছু বলেনি। এরকম কিছু সত্যি ঘটলে অয়ন কি তাকে জানাতো না? ভাবার মধ্যে অয়ন উপস্থিত হলো। মৃদু হেসে সরে দাঁড়ালো রিমি। অয়ন পাশে বসতেই সে জিজ্ঞেস করলো, তোমার মামাতো বোন অপুর সাথে আকাশের বিয়ে ঠিক হয়ে আছে? মুরুকুসকে তাকালো অয়ন। তাদের মায়ের রাগের মাথায় সেদিন হম্বিতম্বি ছিল, শুধু সেটা শিয়াদের কান অব্দি পৌঁছালো কি করে? মিসআন্ডারস্ট্যান্ডিং একটা, আর কিছু না। কেন বলো তো? রিমির মুখে শোনা কথাগুলো আরেক দফা আওড়ালো শিয়া। অয়ন কপাল চাপড়ালো। এই কারণে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এখন অযথা একটা মনোমালিন্য হবে দুই পরিবারের মধ্যে। ফোন বের করে চটজলদি ফোন করলো আকাশকে। কোথায় তুই? আকাশ হবে নিজের রুমে এসেছে। মাথা দপদপ করছে। ঘরে। প্রিয়া ভাবির কাছে না? তোর বউ, তুই জানবি, আমরা জানবো কি করে? নাকি অপুকে পেয়ে ওকে ভুলে গেছিস? রুম দেখতো গোছানো না? ভাইয়ের হেলিপনা কথাগুলো মানে টের পেল না আকাশ। বিছানার দিকে তাকালো। গোছানো? সকালে সে তাড়াহুড়ো রুম থেকে এলোমেলো করে বেরিয়েছিল। ছোট্ট করে জবাব দিল, গোছানো। অপু গুছিয়েছে। তাহলে অপুকে রুমের দায়িত্ব দিয়ে দিলি? আমার বোনটার জন্য আমি তাহলে অন্য জায়গায় সম্বন্ধ দেখতে পারি তো নাকি? আকাশ বিরক্ত হলো এবারে। সোজা কথা সোজাভাবে না বলে পেঁচাচ্ছে এত অযথা। যা বলার সোজা সাপটা বলো। সারাদিন আমার বোনটাকে ইগনোর করছিলি কেন? তার উপর তোর অপু বলেছে তোদের বিয়ে জলদি। ভাবলাম বাড়ি বই এনে অপমানের মানে হয় না আমার বোনটাকে। হোয়াট রাবিশ! অপু বলেছে কোত্থেকে বারে বারে? সেটাই তো কথা। প্রিয়ার সাথে সব সলভ করে নে। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা রওনা দেবো। আবার মিটিয়ে নে কি হয়েছে, না হলে আমি কিছু জানি না। ফোন রেখে আকাশ কপাল ঘষল। এটার সাথে কথা না বলার কারণ সে নিজে। তাদের লন্ডনের অফিসে 81 কোটি টাকার গরমিল হয়েছে। সেখান থেকে ডিলাররা প্রেশার দিচ্ছিল। আজকে সারাদিন সেখানকার কর্মীদের বকাবকি করতে গিয়েছে। প্রিয়ার সামনে পড়লেই নরম হয়ে আসে মন। তাছাড়া ওরকম রেগে যাওয়ার রূপ প্রিয়া কখনো দেখেনি। আকাশ তার এই সাহসটা মেয়েটাকে দেখাতে চায় না। যতবার আজকের দিনে প্রিয়া সামনে পড়েছে ততবারই কাউকে ঝাড়ছিল সে। মেজাজ তুঙ্গে ছিল। অয়নের কথা শুনে আধ খোলা বোতামগুলো আবার লাগিয়ে ছুটল বাইরে।
করিডোরে আসতে চোখে পড়ল প্রিয়াকে, আরশির সাথে বাড়িতে ঢুকছে। সাথে রিমি, এরিন আর আয়াত আছে। সারাদিন পর এতক্ষণে ভালো মতো মেয়েটার দিকে তাকানোর সময় পেল আকাশ। কি যে স্নিগ্ধ লাগছে তার পাখিটাকে। তবে সরু হয়ে এলো চোখ জোড়া দ্রুতই। প্রিয়ার পায়ের দিকে তাকিয়ে কয়েক ইঞ্চি উঁচু হাই হিল, ওটা পরে এত দ্রুত হাঁটাহাঁটি কিভাবে করছে মেয়েটা আকাশ বুঝতে পেল না। প্রিয়াকে ডাকতে যাবে গলা উঁচিয়ে, তার আগে থামল। বসার ঘরে অনেক আত্মীয় স্বজন, বাজে দেখার বিষয়টা প্রিয়াকে কল দিতে গিয়েও দিল না। নিশ্চিত পাখিটা অভিমান করে আছে। ছোট্ট করে মেসেজ করে আরশিকে। ভাইয়ের মেসেজ পেয়ে মিটমিটে হাসলো আরশি। প্রিয়ার হাত ধরে টানলো উপরে যাওয়ার জন্য। নিচে অনেক ভিড় প্রিয়াপু, মাথা যন্ত্রণা করে, আমার রুমে বসবো চলো। প্রিয়া মানা করলো না। মাথা তারও ধরেছে, আকাশকে খুঁজছে কখন থেকে। আবার উধাও লোকটা। দোতলায় আরশির রুমে যেতে পা বাড়াতে আচমকা টান পড়ল প্রিয়ার বাহুতে। কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো আকাশ দুহাতের বাঁধানো। দরজা আটকে দিয়েছে আকাশ। প্রিয়ার ছোট্ট শরীরটা সেই দরজায় লেপটে। আকাশ দুহাত দরজায় ঠেকিয়ে আটকে ফেলেছে প্রিয়াকে। আচমকা এমন হওয়ায় হতবিহ্বল হয়েছে প্রিয়া। কি ঘটলো বুঝতে বেশ সময় লেগেছে। তবে ভালো মতো তাকাতে খেয়াল করলো একজোড়া ঘোলা হয়ে আসা চোখ তার দিকে অনিমেষ তাকিয়ে আছে। হতবিহ্বলতায় কাটতেই প্রিয়া নড়েচড়ে উঠল আকাশকে সরিয়ে দিতে। আকাশ আরও খানিকটা ঝুঁকল। দম আটকে মাথা নিচু করে দাঁড়ালো প্রিয়া। কণ্ঠ কঠিন করার চেষ্টা করলো প্রিয়া। এটা কি ধরনের ব্যবহার? বাইরের মানুষ কি ভাববে? কি ভাববে? আমি আপনার ভাইয়ের শালিকা, তাকে এমন টেনে হিস্ট্রে নিজের রুমে আনলেন? আক্কেল কি নেই কোনো? প্রিয়ার কণ্ঠস্বরে আকাশের হাসি পেল। নরম সরম কণ্ঠের যদি কেউ হুট করে রেগে গিয়ে সে রাগ প্রকাশ করতে চায় তাহলে বোধহয় এরকমই শোনায়। প্রিয়ার কণ্ঠ রাগে কাঁপছে নাকি ভয়ে বুঝে ওঠা গেল না। আকাশ নিচু হয়ে খোলা চুলে মুখ গুজল, হাসকি স্বরে বলল, সরি। হঠাৎ? সারাদিন কাছে আসতে পারেননি নাকি আসেননি? তাছাড়া আসার কী বা অধিকার আছে আপনার? আর কাছে যে আসবেন কেই বা আমি? আকাশের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না ম্যাডাম রেগে আছে ভীষণ। তবে এই মেয়েকে সব দিক থেকে চেনে সে। এর এক নিছক অভিমান, অবিশ্বাসের ছিটে ফোটা তাতে নেই। আকাশ মুখ তুলল, চিবুকে আঙুল উঁচু করলো প্রিয়ার মুখ। ইচ্ছে করে তোমার কাছে আসবো না, এ সম্ভব আমার দ্বারা? তোমার বিশ্বাস এটা? আর অধিকার আজ নেই কাল হবেই তো। কোথায় যাব তোমাকে ছাড়া? কোথায় যাবেন? যেখানে ইচ্ছে যান। আকাশ বাঁকা হাসলো, নাকে নাক ঘষলো, হাসকি স্বরে বলল, কি যেন গানটা গেয়েছিল আমার পাখিটা? ইস, মনে তো পড়ছে না। ওই যে হসপিটালে কি যেন ছিল। ও মনে পড়েছে। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। কোথায় যাব তোমাকে ছাড়া সম্ভব না, আর তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা। এই বাচ্চা মেয়েটার প্রেমে ডুবেছি আমি। বহু আগে আকাশ এহেনা চৌধুরীকে প্রিয়ানিশা রহমান নামের একটা বাচ্চা পাখি জাদুর মায়ায় বেঁধে ফেলেছে এ জীবনে। তাকে ছেড়ে কোথাও যাওয়ার সাধ্যে আকাশ এহেনাজের নেই, হবেও না। প্রিয়ার চোখ জোড়া ছলছল করে ওঠে। আচমকা দু হাতে ঠেলে দেয় আকাশের শক্তপোক্ত বুক। অভিমানী গলায় বলে, মিথ্যাবাদী, সব মিথ্যা। তাই তো অন্যের সাথে বিয়ে ঠিক করে এসে আমার সাথে আদিক্ষেতা করা হচ্ছে। তুমি বিশ্বাস করেছো অপুর সেসব কথা? নাক টানল প্রিয়া। বিশ্বাসে করেনি, অভিমান হলো আকাশকে। এত সামান্য কিছুতে অবিশ্বাস সে করবে না, করতেই পারবে না। অয়ন শিয়ার দূরত্ব তাদের সকলকে অনেক শিক্ষা দিয়েছে। ভালোবাসলে সবার আগে বিশ্বাস করতে জানতে হয়। তবে আকাশকে সেসব মুখে সে থোড়াই বলবে? সব কিছুর কৈফিয়ত সে নিজের মুখে শুনতে চায়। প্রিয়া গাল ফুলিয়ে বলল, না করার কি আছে? মিথ্যা বলে তার লাভ কি? লাভ ক্ষতি এই যে এটাই, আপনি আমাকে ভুল বুঝে দূরে চলে যাবেন, অপু সেই সুযোগে আমার গলায় ঝুলে পড়বে। আমিও আপনার শোক ভুলতে বিয়েটা করে নেব, অতঃপর বাসর। মুখ চেপে ধরল প্রিয়া। আকাশের অগ্নিদৃষ্টিতে তাকালো আকাশের দিকে। আকাশ ভীষণ এনজয় করলো এই দৃষ্টি। প্রিয়া অনেকভাবে তার দিকে এর আগে তাকালেও এতটা রেগে কখনো তাকায়নি। প্রিয়া দাঁতে দাঁত চেপে বলল, বাজে কথা বললে?
আপনার বাড়িতেই আপনাকে খুন করে রেখে যাব, আমার হাতেই মরণ আছে আপনার। মুখের ওপর থেকে নরম হাতে প্রিয়ার বাচ্চা বাচ্চা হাতটা সরিয়ে নিজের হাতের মুঠোয় নিল। হাসকি স্বরে বলল, খুন তো হয়েই আছি ম্যাডাম, আপনার হাতের মরণ লেখা আছে অনেক আগেই, সহস্থিতি লিখিয়েছি সেটা। সিনেমার ডায়লগ বন্ধ করুন, যেতে দিন আমাকে, রওনা দেব এখন আমরা, দেরি হয়ে যাবে। হলে হবে, ইস ছাড়ুন তো, তাকাও আমার দিকে পাখি। প্রিয়া এই ডাকে কি আছে জানে না, বুকের উতাল পাতাল করে তার রাগটা গলে পানি হয়ে যেতে চায়। আকাশ এক হাতে প্রিয়ার কোমর চেপে শূন্যে তুলে ফেলল। আরে নামান তো, কি হচ্ছেটা কি? আকাশ নামালো না, বিছানায় গিয়ে বসে নিজের উরুর ওপর বসালো প্রিয়াকে। খোলা চুলগুলো পেছনে ঠেলে দিল। প্রিয়া অন্য দিকে মুখ ফিরিয়ে বসে আছে। রাতুল রাজ যে বলে তুমি আমার বেবি গার্ল, ভুল কিন্তু বলে না। বাচ্চা মেয়ে একটা কথায় কথায় গাল ফুলায় বেবিদের মতো। আপনি আমাকে বেবি বলবেন না। কি বলতে চান? আমি বাচ্চাদের মতো আহ্লাদ করি, ন্যাকামি করি? আকাশ কপট আশ্চর্য হওয়ার ভান করলো, চোখ বড় করে তাকালো, অবাক হওয়ার মতো করে বলল, আমার মনের কথা কি করে পড়ে ফেললে? তোমাকে যতটা বাচ্চা ভাবি ততটা নয়, একটু বড় আছো। প্রিয়া কথায় জিততে না পেরে কান্না করে ফেললে প্রায় এমন অবস্থা। আকাশ গাল টিপল, নরম গলায় বলল, লেট মি এক্সপ্লেইন প্লিজ। আকাশের কণ্ঠের আকুলতায় স্থির হলো প্রিয়া। মাথায় নিচু করে ওড়নার পাথর ঠোকা খোটাচ্ছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে অপুর বিষয়টা ক্লিয়ার করি। অপু আমার মামাতো বোন, জানো তো? আমার বড় মামার মেয়ে, আমার থেকে বছর 5-6 ছোট হবে। শিওর নই, মামা ছোটবেলা থেকেই চাইতো আমার সাথে ওর বিয়েটা হোক, তবে আমার মধ্যে জানোই তো সেরকম কোনো অনুভূতি আসেনি। ভুলিয়ে গেছিলাম আমি সেসব। মামা হয়তো মাঝে মধ্যে মাকে মনে করিয়ে দিত বা আমাকে এসে ইশারা ইঙ্গিত করতো, কিন্তু জোর বা এ জাতীয় কিছু করতো না। আমার পরিবার ছেলেমেয়ের পছন্দ গুরুত্ব দিত আজীবন। আমি যখন তোমার কথা বলি মা এক বাক্যে রাজি ছিলেন, তবে কিছুটা ঝামেলা হয়েছে শিয়ার ভাইয়াকে নিয়ে। যেহেতু একটা সময় ওদের মধ্যে এরকম ভুল বুঝাবুঝি হয়েছিল, মাকে কে বা কারা শিয়া সম্পর্কে আজে বাজে কিছু জানিয়েছিল, শিয়া ভাইয়াকে ছেড়ে গেছে টাইপের। তো তখন মা একটু রেগে যায়, আর হুট করে বড় মাকে জানায় অপুর সাথে আমার বিয়ের কথা, আর ভাইয়ের সাথে সৌমির সামথিং এমন। আমি বা ভাইয়া কেউই মাকে আশকারা দিইনি। তারপরের দিন ভাইয়া অ্যাক্সিডেন্টটা হয় এবং মা শিয়ার অবস্থা দেখে বুঝতে পারে তার শোনা সব কথা আদতে ফেক, এবং তারপর তো এই যে দেখতে পাচ্ছে সব ঠিকঠাক। সেটা তো ভাইয়ার আপুর মধ্যে। আমাদের কি করে নিন বিয়ে অপুকে? আর ইউ জেলাস পাখি? নো। শব্দ করে হাসলো আকাশ। বেবি হেয়ারগুলো কানের কাছে প্রিয়ার গুজে দিয়ে বলল, ভাইয়ের বিয়ে উপলক্ষে ওদের দাওয়াত দিতেই হইতো। মা বাবার প্ল্যান আসলে সামনাসামনি তোমার আর আমার ব্যাপারটা জানিয়ে ক্ষমা চাইবেন ওদের কাছে, কিন্তু বিয়ের ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি। এসব নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। প্রিয়া মুখ বাঁকালো, গম্ভীর গলা বলল, কিসের চিন্তা? আমি কোনো চিন্তা করছি না। তাই বুঝি মন খারাপ করে ঘুরছিলে? মোটেই মন খারাপ করিনি আমি। আপনি কে? আপনার কথা না বললে আমার কিচ্ছু না। কথা না বললে কিছু, সেটা কখনো বললাম? প্রিয়ার ইচ্ছে করলো আকাশকে কামড়ে দিতে, ফাজিল লোক। আকাশ হাসলো আরেক দফা। তার কথা প্যাঁচে মেটা দারুণ জব্দ হয়ে আছে। আমি আমার সব থেকে ভালো দিকটা তোমাকে দেখাতে চাই প্রিয়া, আজীবন। আমার কোনো কাজ ব্যবহারে দেখে পরের বেলা আমার কাছে আসতে যেন তুমি ইতস্তত না করো, সেটা আমি চাই। আমাদের লন্ডনের অফিসে একটা বড় স্ক্যাম হয়ে গিয়েছে, সেটা নিয়ে কাল রাত থেকে ডিস্টার্ব। আমি চাচ্ছিলাম না আমার আশেপাশে থেকে আমাকে তুমি এভাবে রাগ বা চেঁচামেচি করতে দেখো বা শোনো। তোমার মনে এটা আসুক যে কোনো সম্পর্ক কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হলে তোমার সাথে আমি ওই ব্যবহার করতে পারি, এটা আমি চাইনি। প্রিয়া এ যাত্রায় মুখ তুলল, নরম তুলতুলে হাতটা ছোঁয়ালো আকাশের গালে, ছলো ছলো চোখে তাকালো আকাশের পানে। আপনার সব সিচুয়েশনে, সব রূপে একমাত্র আমিই যেন সামলাতে পারি, এ অধিকার আমার চাই। প্রিয়ার এহেন কথায় আকাশ থমকায়, পুলকিত হয়ে আসে মন। মেয়েটা কতটা মেচিউর একটা কথা বলল জানে কি নিজেও। আকাশ দু হাতে প্রিয়াকে জড়িয়ে নিজের মাথা রাখলো প্রিয়ার বুকে।
এই বুকে মাথা রাখার অধিকারও তবে দিতে হবে, দেইনি? না দিলে রাখতে পারতেন। জোর করে হলেও তুমি আমার পাখি, আমার ওপর জোর চলবে না। আর কারোর জোর চলুক আর না চলুক, আকাশ এহনাজের জোর চলতে বাধ্য। প্রিয়া ঠোঁট টিপে হাসলো, মোসরামসরি করে নেমে এলো উরুর ওপর থেকে। আমি নিচে যাব, আটকাবেন না, আর আমার কসম। আকাশ ভুরু কুঁচকে তাকায়। প্রিয়া বাঁকায় হেসে ঘুরতে উঁচু জুতোয় ব্যালেন্স হারালো, তবে পারল না বুকে হাত দিয়ে শ্বাস নিতেই আকাশের হাতের টান পড়ল। আবার একই ভঙ্গিতে বসিয়ে পায়ের জুতো এরই মধ্যে খুলে ফেলেছে আকাশ। জুতোর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, এত উঁচু জুতো পরে বকের মতো লম্বা হওয়ার মানে কি পাখি? এত সুন্দর জুতো তাকে কতটা প্রিটি লাগছিল সেটা একবারও না বলে শেষমেশ বকের সাথে তুলনা করা হলো। খেপে গেল প্রিয়া। আচ্ছা, বক পশু নাকি পাখি? প্রিয়ার বাঁকা কণ্ঠে আকাশ মুখ তুলে তাকালো, ভুরুজোড়ার মাঝে ভাঁজ ফেলে বলল, খেপে আসছো কেন পাখি? ভালোর জন্যই তো বললাম। করিডোর থেকে দেখছিলাম যে ছোটাছুটি করছিলে এই জুতো পরে, মুখ থুবড়ে এখনো পরনি, কিভাবে হিসেব মিলছে না। প্রিয়া দুপা তুলে দিল আকাশের পায়ের ওপর, লম্বা করে পা রাখলো আকাশের উরুর ওপর। বাঁকা গলায় বলল, আমার যা ইচ্ছে করবো আমি, আমার পা, আমার সিদ্ধান্ত। আকাশ তার উপরে তুলে দেয়া প্রিয়ার পায়ের দিকে খেয়াল করলো, অদেখা হাসলো, তবে মুখে যথেষ্ট সিরিয়াস করে বলল, হবু শ্বশুর বাড়ি এসে এত উড়াউড়ি করলে ভালো দেখায় না পাখি, লোকে খারাপ বলবে। তাছাড়া আকাশ এহনাজের বউ, জনসমক্ষে মুখ থুবড়ে পড়লে একটা মান সম্মানের ব্যাপার আছে না? প্রিয়া ভুরু নাচালো, পাখি বলে ডাকবেন আর পাখি উড়াউড়ি করলেই দোষ? কমন সেন্স কোথায় আকাশ এহনাজের? পয়েন্ট। এবার আমাকে যেতে দেওয়া হোক। আজ যেন কিবার? শনি, সামনে শুক্রবার আসতে কতদিন যেন বই গেছে, সরুন তো। আকাশ শব্দ করে হেসে নাক ঘষল প্রিয়ার কণ্ঠ দেশে, হাসকি স্বরে বলল, কিছু একটা করে ফেলি, তুমি আসো, বেড আছে, মুড আছে। প্রিয়ার বুঝে আসা চোখ ঝট করে খুলে ফেললো, ভয়ার্থ চোখে বিছানার দিকে তাকাতে লজ্জার বদলে রাগ হলো। বিছানাটা বড্ড সুন্দর করে গোছানো, মনে পড়লো তখন অপু গুছিয়েছিল বিছানাটা। আকাশের দিকে ফিরে গাল ফুলিয়ে বলল, বিছানাটা এলোমেলো করতেছে আমি। আকাশ তাকলো ঘাড় বাঁকিয়ে বিছানার দিকে। তোমাকে নিয়ে বিছানায় গেলে এমনিতে এলোমেলো হবে, মজা করছি না আমিও না। আপনার অপু গুছিয়েছে বেডটা, সাহসে কিভাবে এই বেড গোছানোর, তাই তো এলোমেলো করে ফেলো তো জলদি। প্রিয়া লাফিয়ে নামলো আকাশের কোল থেকে, সত্যি সত্যি চোখের পলকে এলোমেলো করে ফেললো বিছানাটা। আকাশ হতবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। বাচ্চার সাথে প্রেম করার এই ঝামেলা অল্পতে মান অভিমান করে বসে থাকে, সেটাও তো আবার বলা যাবে না। ম্যাডাম রেখে আবার কথাটা তো বন্ধ করে ফেলবে। গোছানো বিছানা এক নিমেষে লণ্ডভণ্ড করে থামলো প্রিয়া। বালিশটা আকাশের দিকে ছুঁড়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। আকাশের নজর রুমের অবস্থা দেখে কপালে আঙুল চেপে ধরে শব্দ করে হাসল। উঠে দাঁড়ালো, খালি পায়ে বেরিয়ে গেছে মেয়েটা। জুতো জোড়া হাতে নিয়ে রুম লক করে নিচেও নামলো নিচে। আকাশের হাতে মেয়েদের জুতো দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। প্রিয়া যে জুতো পরে আসেনি তা সে নিজে খেয়াল করেছে বহু পরে, তবে আকাশের রুমে এলোমেলো করেছে এই ভয়ে জুতো নিয়ে যেতে পারছে না। রিমি আর আরশি কাউকে দেখছে না। শেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই কানাঘুষা শুনতে পাওয়া গেল সকলের। আকাশদের অফিসের স্টাফরা, এখানে বেশিরভাগই আত্মীয় স্বজনরা, সকলে আশেপাশেই। প্রিয়া ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল তার জুতো হাতে আকাশ এগিয়ে আসছে এদিকে। দাঁতে জিভ কাটল সে, লোকটা কারোর হাতে পাঠিয়ে দিলেই পারত। আকাশ বিনা বাক্যে জুতো জোড়া নিচু হয়ে রাখলো প্রিয়ার পায়ের কাছে, স্বাভাবিক গলায় বলল, পড়তে পারবে নাকি পড়িয়ে দেব? উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ল এ যাত্রায়। আকাশ এহনাজ কাউকে জুতো পরিয়ে দেওয়ার অফার দিচ্ছে। আকাশের মামার বাড়ির সকলেই এখানে ছিল। কপালে ভাঁজ পড়ল তাদের সকলের। অপুর চোখ জোড়া বিস্ফোরিত হলো হতভম্বতায়। প্রিয়া এদিক ওদিক তাকে লজ্জায় আড়ষ্ট হয়ে চাপা গলায় বলল, কি হচ্ছেটা কি? লোকে লোকারণ্য, এখানে লজ্জায় না ফেললে হচ্ছে না? আকাশ প্রিয়ার কথায় কান দিল না, হাঁটু ভেঙে বসে পড়ে পায়ে হাত দিয়ে উঁচু করতে প্রিয়া খামছে ধরল আকাশের চুল। আকাশ দুই পায়ে জুতো পরে উঠে দাঁড়ালো। প্রিয়ার 5 আঙ্গুলের ভিতর গলিয়ে দিল নিজের খড়খড়ে আঙুলগুলো। উপস্থিত সকলেই হা করে তাকিয়ে তাদের দিকে। প্রিয়া আর আকাশ দুজনের বাবা মা, পরিবার সকলেই এখানে। রিমি আর শিরাও সব এসেছে নিচে।
শিয়া অয়ন পাশাপাশি বসা, রাকা, তুষি, রাতুল, রাকিব, রেদওয়ান, এমনকি খানিকক্ষণ আগে আসা রিয়ানও এখানে। সবাইকে অবাক করে দিয়ে শোনা গেল আকাশের গম গমে কণ্ঠস্বর। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, শি ইজ মাই উড বি প্রিয়ানিশা রহমান। হাতে গোনা কয়েকজনের বিষয়টা জানা থাকলেও বেশিরভাগই অজানা ওটা। চোখাচোখি শুরু হলে এরই মধ্যে অপু যেন আকাশ থেকে পড়েছে। আকাশ গলা পরিষ্কার করে আবার মনোযোগ চাইল সকলের। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না যদিও, প্রিয়া আমার বড় ভাই অয়ন মেহনাজ চৌধুরী শালিকা, আমার ভাবি মিসেস ইনশিয়া মেহনাজ চৌধুরীর একমাত্র ছোট বোন। অ্যান্ড আই এম ডিপলি ফল ইন লাভ উইথ দিস প্রিটি গার্ল। ওর পড়াশোনা এখনও শেষ হয়নি, সাথে আমার হবু শ্বশুর শাশুড়ি দেশে থাকবেন না কয়েক বছর। সো উই টেক সাম টাইম। আজকে আমার ভাই ভাবির এই বিশেষ দিনে আমি চাচ্ছিলাম আমার আর প্রিয়ার বিষয়টা অ্যানাউন্স করে রাখতে। 2 বছর পর আমরা আইনগত বিয়ে করছি। আই হোপ ইউ গাইজ কিপ অ্যাস ইন ইউর প্রেয়ার্স। এনজয় প্লিজ। হতভম্বতা কেটে গেল জলদি। রাতুল সবার আগে শেষ বাজিয়ে উঠল। উপস্থিত সকলে করতালির শব্দে মুখরিত হলো আশপাশ। আনিসুল রহমান, রেণুকা রহমান অবাক হয়েছে বেশ, তবে আকাশকে এত সুন্দর বর্ণনায় খুশি হলেন তারা। আকাশের বাবা মা খুশি হলো আর চোখে দেখছেন অপুদের। রাতুল ছুটেল সবার আগে। হোয়াট এ সারপ্রাইজ বাড়ি, কি ছিল এটা? আকাশ কিচ্ছু বলল না, প্রিয়ার হাত ধরে শিয়ার পাশে বসিয়ে দিল। গেস্টদের সাথে কথা বলতে এগিয়ে গেল হতবিহ্বল প্রিয়াকে রেখে। রিয়ান হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে মঞ্চের নিচেই। একটু আগে কি ঘটে গেল মাথায় ঢুকছে না তার। এত বড় একটা ধাক্কা এক্সপেক্ট করেনি সে, একদম করেনি। হন্তদন্ত হয়ে ঘুরে চলে যেতেই সেটা স্পষ্ট চোখে পড়ল রাতুলের। ভুরুজোড়া কুঁচকে এলো তার। বেশ ধারণা ছিল রিয়ান নিজের ভুল বুঝতে পেরেছে, প্রিয়াকে ভুলে গিয়েছে। তবে আকাশের কথাগুলোর পর থেকে শক্ত মুখে দাঁড়িয়ে থাকা রিয়ানকে দেখে সে ধারণা একটু হলো স্থির ধরল রাতুলের। পাশে দাঁড়িয়ে থাকা রাকিব আর রেদওয়ান এরও চোখে পড়েছে। আচমকা রিয়ানের পিছু ছুটল রাতুল। সেদিন রাতের কথা মনে পড়তে রাকিব রেদওয়ান ছুটল। রিয়ান প্যান্ডেলের পিছন দিকে দাঁড়ালো। রক্তলাল চোখ। রাতুল এসে দাঁড়াতেই 2 হাতে কলার চেপে ধরল রাতুলের। এই ভয়টায় পাচ্ছিল রাকিবরা। দুজন চেপে ধরে সরাতে চাইল রিয়ানকে। রিয়ান চিৎকার করে উঠল এক প্রকার, আই ওয়ান্ট হার, শি ইজ মাইন। আকাশের হয় কি করে? রাতুল 2 হাতে ধাক্কা দিয়ে সরে গেল। ঠিক করলো নিজের শার্টের কলার। ও যদি কারোর থাকে সেটা আকাশেরই, তোর না। কবে ছিল তোর? কোন দিনের হিসেবে দাবি করিস তুই ওকে? আমার ওকে চাই, ব্যাস। এবার রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাকিব। কটমট করে বলল, খেয়ে পড়ে বেঁচে আসিস, তাও আকাশেরই জন্য? ভেসে যেত তোর গোটা পরিবার, পথে বসতি, ওর মতো বন্ধু পেয়েছিলি বলে। তোর ওইটুকু যোগ্যতাও এত বড় একটা পথ পেয়েছিস। 24 ঘন্টা আকাশের ছায়ার সঙ্গে হয়ে চলতে পারছিস, আর ওর পিঠে ছুরি মারার চিন্তা ভাবনা করিস। ইজ নট ইটস লেম। কি লেম? কোনটা লেম? ভালোবাসা লেম? খেয়ে পড়ে বসে আসছি মানে নিজের যোগ্যতায় আমি এখানে। বিদ্রুপের হাসি হাসল রাতুল। আকাশ এহনাজের নিশ্চয়ই তোর মতো একটা এমপ্লয় না থাকলে সব ভেসে যাবে না। রিয়ানের মুখ অপমানে থমথমে হয়ে যায়। রেদওয়ান এগিয়ে এলো। রাগে তার মুখ লাল হয়ে আছে। আমরা 3 জনই তোর এই পাগলামের দিকটা প্রাণপণে চেষ্টা করছি আকাশের থেকে লুকিয়ে রাখতে। আকাশ আর যাই হোক বিট্রে পছন্দ করে না। ওর ভালোবাসাকে তুই ওর বেস্ট ফ্রেন্ড হয়ে বাজে নজর দিছিস। এটা আকাশ জানলে কি হবে জানিস? বন্ধুত্বের পরোয়া তুই না করতে পারিস, আমরা করি। আকাশের কানে গেলে তোর অবস্থা কি হবে ভাবতে পারিস? বন্ধুত্বের কথা বাদ দে, তোর চাকরি, তোর প্রাণটা রাখবি কিনা সেটার হিসেব কর। মিথ্যা নাটক করবি না। সব কটা তোরা ওর ইশারায় চলিস। ওর চামচা তোরা আর না। আমার দ্বারা সম্ভব না ওর চামচানি করা। আমি আমার সিদ্ধান্ত থেকে 1 পাও নড়ব না। বলিস তোদের আকাশ এহনাজ চৌধুরীকে। প্রিয়াকে আমি নিজের করে নিয়ে যাবই। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দোজ ফাকিং ফ্রেন্ডশিপ। রিয়ান চলে যেতে অসহায় দৃষ্টি মিলল 3 বন্ধুর। রাতুল দাঁতে দাঁত পিষে বলল, তোদের অনুরোধে আমি আকাশকে জানিয়ে নিয়ে কথা। সেদিন রাতের পর সবটা জানিয়ে দেওয়া ফরজ হয়ে গিয়েছিল। আমার দ্বারা আর লুকিয়ে রাখা সম্ভব না। আমি জানাবো আকাশকে আজই, এক্ষুনি। রিয়ান কোনো ঝামেলা করার আগেই। পরে বসে বসে আফসোস করা আমার দ্বারা সম্ভব হবে না।
রেদওয়ানরাও আজ আর না করলো না। রিয়ানের মতিগতি দেখে ভয় ওদের মনেও ঢুকেছে। ছেলেটা আগে থেকেই এমন, কোনো ঝামেলা করলে আকাশ তাদের সহ ভুল বুঝবে। রাতুল ঘুরে হাঁটা ধরবে, পিছন ফিরতেই আঁতকে উঠল এক প্রকার। আকাশ ভুরু উঁচিয়ে ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে। অস্বাভাবিক ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে আকাশ। শিয়ারাও রওনা দেবে কিছুক্ষণের মধ্যেই। তাকে থাকতে হবে ওখানটায় বন্ধুদের খোঁজ করতে। এদিকটা এসে যেন মাথায় বাজ পড়ল আকাশের। এতক্ষণ ঘটে যাওয়া সবকিছু সাক্ষী সে। যা শুনল, এতক্ষণ এখানে যা ঘটল তা আদৌ ঘটেছে নাকি সবটা তার ভ্রম ছিল বুঝে উঠতে পারছে না যেন। আকাশকে আচমকা দেখে থমকালো তিনজনই। চক্ষু ছানাবড়া হলো, শুকনো ঢোক গিলে নিজেদের প্রস্তুত করলো যেন। রাকিব রেদওয়ানের মধ্যে খানিকটা ভয় ভয় রেশ থাকলো। রাতুল আজকে বড্ড অন্যরকম। আকাশকে দেখে যেন স্বস্তি পেল সে। রাতুল কিছু বলার আগে আকাশই এগিয়ে এলো, কঠিন গলায় বলল, রিয়ান কি বলে গেল? কাকে চাই ওর? বুঝলাম না আমি বিষয়টা। রাতুল চাওয়াচি করলো রাকিব আর রেদওয়ানের দিকে। স্বাভাবিক গলায় বলল, যদি মিনিট 5 আগে এসে থাকিস তবে যা যা শুনেছিস একদম ঠিক শুনেছিস। আকাশের হতভম্বতায় চেয়ে থাকা মুখে আচমকা কাঠিন্য নামে। হাতের মুঠো শক্ত হয়। ইজ হি রিয়েলি টকিং অ্যাবাউট প্রিয়া? মাথা নিল রাতুল। প্রায় সাথে সাথে একটা আঘাত এসে লাগলো নাকের ওপর। সময় মতো মাথা সরিয়ে নিতে না পারায় দারুণ ঠোঁট কেটে একসার হলো সঙ্গে সঙ্গে। রাকিব রেদওয়ানও চমকেছে বইকি। চমক কাটতে ছুটে এসে আটকালো আকাশকে। রাতুল মোটেও রাগ করল না আকাশের উপর, এটা তার প্রাপ্যই ছিল। আজ রিয়ান যতটা বাড়াবাড়ি করে গেল না জানি সামনে আর কি করে। আকাশকে শুরুতে সবটা বলে দিলে হয়তো এরকম নাও হতে পারত। আকাশ রাগে কাঁপছে। সবটা যেন মাথায় এসে ঠেকলো তার। এতক্ষণ শোনা সব কথা চোখে বসতে শুরু করলো। রাকিব রেদওয়ানকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল দূরে। আঙুল তুলে চিৎকার করে উঠল, সব কয়টা বেঈমান তোরা, সব কয়টা! কবে থেকে নিজেদের মধ্যে এসব সাজাচ্ছিস? হ্যাঁ? রাকিব এগিয়ে এলো আকাশকে শান্ত করতে। দোস্ত শোন আগে, আমরা কিছু বলিস না তোরা। আমি অবাক হচ্ছি, আজ আমার অবাক হওয়ার দিন। বোঝার চেষ্টা কর, আমরা অন্য কোনো কিছু ভেবে প্রিয়া আমার, জানতি না তোরা? তারপর রিয়ানের পাগলামিকে প্রশ্রয় দিয়ে গেছিস কেন? রেদওয়ান ব্যস্তভাবে বন্ধুকে বোঝাতে গিয়ে এলো। দুহাত তুলে ওকে শান্ত হতে ইশারা করে বলল, আমরা ভেবেছিলাম ওটার নিছক ক্রাশ। পাগলামি ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু ও যে বিষয়টা এত সিরিয়াস টানবে বুঝিনি আমরা কেউই। রাতুল চুপ করে আছে। তার নিজের দায় মনে হচ্ছে সবটা। বন্ধুত্ব একা একা বাঁচাতে চাইলে হয় না, অপর মানুষটার ইচ্ছে থাকতে হয়। রিয়ান কখনো চায়নি সেটা। মিথ্যা তারা চেষ্টা করে গেল। মাঝখান থেকে তাদের 3 জনের খাঁটি বন্ধুত্বের ভরসা হারালো আকাশ। আকাশ রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আছে, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তারই বেস্ট ফ্রেন্ড এত নোংরাভাবে দিনের পর দিন তার ভালোবাসাকে কেড়ে নিতে মরিয়া, ভাবতেই রাগ মাথাচাড়া দিয়ে উঠল। আর এই 3 গাধা সব যেন চুপ করেছিল। বিয়েবাড়ির আত্মীয় স্বজনের আওয়াজ ভেসে আসছে কানে। শিয়া অয়ন আজকে ফিরবে আবার শিয়াদের বাড়িতে। বের হচ্ছে সকলে। আকাশের মেজো চাচার কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। আকাশকে ডাকা হচ্ছে সম্ভবত বন্ধুদের দিকে। তপ্ত দৃষ্টি দিয়ে গটগট করে প্রস্থান করলো আকাশ। একে একে গেটের দিকে এগিয়ে যাচ্ছে সকলে। প্রিয়ারা বের হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে এত এত মানুষজনের ভিড়ে টান পড়লো হাতে। প্রিয়া দেখার আগে রিমি খেয়াল করলো আকাশকে। সবাই অয়ন শিয়াকে নিয়ে ব্যস্ত, ওদিকে খেয়াল দেয়নি কেউ। সবার থেকে দূরে নিয়ে বাগানের দিকটা এসে থামলো আকাশ। আপাতত সবাই অতিথি বিদায়ের ওদিকে থাকায় এদিকটা নীরব। প্রিয়া ছুটে এসেছে এক প্রকার আকাশের সাথে তাল মেলাতে। আরে গাড়িতে উঠবে এখন সকলে, আমাকে না দেখতে পেলে খুঁজবে তো। আকাশ একটানে প্রিয়াকে নিজের সাথে মেশালো, মাথাটা চেপে ধরল নিজের শক্তপোক্ত বুকের বাপাশে। খেয়াল করলো ঝড় উঠেছে সেখানটায়। আকাশ ঠান্ডা স্বরে বলল, রাকা দেখেছে, আমার সাথে তুমি সামলে নেবে কিছুটা সময়। প্রিয়ার হাত উঠে এলো আকাশের বুকের ওপর। নরম গলে বলল, কি হয়েছে আপনার? সমস্যা বেড়েছে অফিসের? তাহলে এত অস্থির লাগছে কেন আপনাকে? সাবধানে যাবে, গিয়ে কল করবে। রাস্তায় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে কিন্তু।
প্রিয়া মাথা ঝাঁকালো, মাথা তুলতে চাইল, তবে আকাশ তা হতে দিল না, চেপে ধরে রাখলো মাথাটা। অন্য কিছু হয়েছে আপনার? কিছু না। মিথ্যা বলছেন কেন প্রিয়া? আমি কিন্তু তোমাকে এক আকাশ সমান ভালোবাসি। এ ভালোবাসার অন্ত নেই, কোনোভাবে এর পরিমাণ করে উঠতে পারবে না তুমি। কখনো কোনো পরিস্থিতিতেই এই ভালোবাসার শক্তিকে দুর্বল ভাববে না। আমি সবসময় থাকবো তোমার সাথে, যে কোনো পরিস্থিতিতে। ভালোবাসায় সবসময় ভালো সময়ে চলতে থাকবে। মাখো মাখো প্রেমময় হবে সর্বক্ষণ, এমনটা হয় না। ভালো মন্দ, দুঃখ কষ্ট, উত্থান পতন সব মিলিয়ে ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু হঠাৎ এখন এসব কথার মানে বা কারণ বুঝল না প্রিয়া, তবে অষ্টাদশীর মন স্পষ্ট বলে দিল তার প্রেমিক পুরুষের মনটা ভীষণ খারাপ, সম্ভবত তাদেরই কোনো বিষয় নিয়ে। আচ্ছা, তখন ওভাবে কথা বলে অভিমান করেছে কি মানুষটা? দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল আকাশের কোমর, বুকের মধ্যে মুখ ঘুষল। এই যে এইখানে লুকালাম, বাকি সব আপনি সামলে নেবেন, কিন্তু কেমন? আমার কাছে আপনাকে এক আকাশ সমান ভালোবাসা দেয়া ছাড়া আর তো কিছুই নেই। এক আকাশ সমান ভালোবাসাই যথেষ্ট, বাকি কখন সেই পরিমাণের 1%ও ভুল বুঝে সরে যেও না, তাহলে মৃত্যু নিশ্চিত আমার। আনিসুল সাহেব মেয়ে জামাইকে নিয়ে রওনা হলেন সন্ধ্যার পরপরই। অতিথিরাও একে একে বিদায় হচ্ছে। আকাশদের আজকে চট্টগ্রাম ফেরার কথা না থাকলেও রিয়ানের কর্মকাণ্ডের জের ধরে আকাশ এক সেকেন্ডও প্রিয়ার থেকে দূরে থাকতে রাজি নয়। তাছাড়া বিয়ে শাদীর ঝক্কিতে কাজ আটকে আছে তাদের। কাল থেকে সেটা শুরু করে দেওয়ার অর্ডার দিয়েছে আকাশ। অযথা সব বন্ধ রেখে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমানোর মানেই হয় না। অয়নদের অবশ্য এত কিছু জানানো হয়নি, এমনকি আকাশের যাওয়ার খবর স্বয়ং প্রিয়াও জানে না। রাকা তুষি আগে গিয়েছে শিয়াদের সাথে। ওরা রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়িতে জানিয়ে রওনা দিয়েছে আকাশ, সাথে রাকিব, রাতুল আর রেদওয়ান। গাড়ি ঢাকা পার হয়েছে সবে, ড্রাইভিং করছে রাকিব। আকাশ চোখ মুখ গম্ভীর করে বসা, বন্ধুদের সাথে একটা কথা বলছে না। সবাই হাজারবার কথা বাড়ানোর চেষ্টা করেছে আকাশকে, ছেলেটা একটা শব্দ উচ্চারণ করেনি। মুখের আদল জানান দিয়েছে কতটা বিরক্ত সে সবার ওপর। সব থেকে আহত হচ্ছে রাতুল। বাকিদের সাথে যেমন তেমন সে আকাশকে ছাড়া এক মুহূর্ত বোঝে না। বন্ধু কম বেশি, ভাই বেশি। আকাশ সবচেয়ে রেগেছে তার ওপর। তাছাড়া আকাশ কখনই তাদের কাউকে কম বেশি করে দেখেনি। ভাইয়ের মতে আলগোছে বারবার রিয়ানের বিষয়টাতে আকাশ মুখে প্রকাশ না করলেও ভীষণ কষ্ট পেয়েছে। রাতুল পিছনে বসা, পাশে রেদন গলা খাকারি দিয়ে ডাকলো আকাশকে। আকাশ, বিশ্বাস কর ভাই, আমি চেয়েছিলাম ও শুধরে যাক, অযথা ঝামেলা হতো। আকাশ জবাব দেয় না। রেদন ইশারা করে এখন আর কিছু না বলার। তবে রাতুলের সত্যি অশান্তি লাগছে। এই চক্করে পিয়ারা চলে যাওয়ার সময় একটা বার রিমির সাথে কথা বলতে পারেনি। চলে যাওয়ার সময় কেন, সারাদিনও কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। ওটা নিয়ে আরেক টেনশনে আছে। আকাশের ফোন বাজছে ক্রমাগত, আকাশ ধরার প্রয়োজন বোধ করছে না। চতুর্থবারের মতো কল কেটে সঙ্গে সঙ্গে বেজে উঠল রেদনের কল। রেদন ফোন বের করতেই চমকালো বিপদ। কল করেছে এই মেয়ে, কল করে তাকে আকাশকে না পেলে। অন্যদিকে তুষি খেপে যে কি যে জ্বালা, আকাশ সৌমি বোধহয় কল করেছে তোকে, করুক। রেদন বোঝে আকাশ কিছুতে এখন কল তুলবে না, আর এ মেয়ের যা ধৈর্য, সহজে কল করা বন্ধ করবে না। বাধ্য হয়ে রিসিভ করলো। ওপাশ থেকে শোনা গেল নরম কণ্ঠ, আকাশ তোমাদের সাথে? হ্যাঁ, ওকে একটু দেওয়া যাবে, আর্জেন্ট। রেদন ইতস্তত করে খানিকটা হাঁসফাঁস কণ্ঠে বলে, আমাকে বলো কি দরকার, আমি জানিয়ে দেব। অফিসের ঝামেলায় ও একটু ডিস্টার্ব আছে। সময় বেশ খানিকক্ষণ চুপ করে রইল। সম্ভবত টের পেল আকাশ কিছুতে এখন কথা বলবে না। কিন্তু আকাশের সাথে কথা বলা এই মুহূর্তে ভীষণ দরকার তার। আশা রাখি ওর সময় হলে একটু কন্ট্যাক্ট করতে বলবে। সমীর আচরণে আজ খানিকটা অবাকই হলো বোধহয় রেদওয়ান। আজকে কথাবার্তায় কোনো অশ্লীল ইঙ্গিত বা টোন নেই, কেমন নরম সরম কণ্ঠ। তার মানে হলো মেয়েটা বুঝি সত্যি দরকার আকাশের কাছে। তবে আকাশকে কথাটা বলার সাহস আর করলো না। এমনিতেই রেগে আছে সে, আর একবার সমীর কথা বলে গাড়ি থেকে ফেলে চলে যেতে পারে। ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল সৌমি। বিছানার একপাশে প্রেগন্যান্সি কিটের সাথে আলট্রার কাগজপত্র। সে প্রেগনেন্ট, মা হতে চলেছে সে। কথাটা আজকে জানলো এমনটা নয়, আন্দাজ করেছিল আরও 2-4 দিন আগেই। সে কারণে হুট করে সেদিন রাত্রে রিয়ানের চট্টগ্রাম যাওয়ার খবর পেয়ে সেও চলে গিয়েছিল।
রিয়ানকে সবটা খুলে বলতে, তবে সে সুযোগ হয়ে ওঠেনি। রিয়ান দেয়নি সে সুযোগ। কথাবার্তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সে প্রিয়ার প্রতি অফসেট। সৌমি 2 হাতে মুখ ডলে। বাবা দেশের বাইরে গিয়েছে আজ 7 দিন, কবে ফিরবে সেটা জানে না। গোটা বাড়িতে গুটি 10 কাজের লোক, আর সে এমন একটা অবস্থায় এমন একটা বিষয় কাকে জানাবে বুঝে উঠতে পারছে না। আজকে মেডিকেল রিপোর্টগুলো হাতে পেয়েছে। সন্দেহ একদম ঠিক 2 মাসের প্রেগন্যান্ট সে। সময় থমকে গেছে তার সামনে। বিয়ে, সংসার, সন্তান এসব বিশ্বাস না করা মেয়েটা আচমকা মা হয়ে বসে আছে। এই অনুভূতি অন্যরকম। আশ্চর্যের বিষয়, সন্তানটাকে কিছু করতে তার মন একদম সায় দিচ্ছে না। উল্টো তার অস্তিত্ব টের পেতেই কেমন সব পরিবর্তন লাগছে ওর। ক্লাব, মদ, ঔদ্ধত্যপূর্ণ সব অসহ্য লাগছে। দীর্ঘশ্বাস ফেলে সৌমি। ভালোবাসা কি এটা তালাশ করতে করতে আজকে টের পাচ্ছে ভালোবাসা আদতে কি। সব ছেড়ে দিতে পারবে, নিজের জীবন থেকে সব কিছুর অস্তিত্ব মুছে ফেলতে পারবে। কিন্তু এই বাচ্চাটার নয়। 2 দিন হলো জানলো, এরই মধ্যে কিভাবে এত মায়া এসে ভর করলো জানা নেই তার। কি করবে 7-5 ভেবে না পেয়ে আল্ট্রার ছবি তুলে পাঠিয়ে দিল রেদওয়ানের নাম্বারে। ছোট্ট করে লিখল, আকাশকে ছবিটা দেখাও, আমি প্রেগনেন্ট, রিয়ানের বাচ্চার মা হতে যাচ্ছি আমি। সবই বোতল থেকে মুখে পানি নিয়েছে রেদওয়ান। টুংটাং শব্দে মেসেজ বের করতেই মুখে সবটুকু পানি গিয়ে ভিজিয়ে দিল রাতুলের প্যান্টের ওপর। রাতুল মুখ বাঁকিয়ে তাকালো রেদওয়ানের দিকে। স্টুপিড একটা, এটা একটা কাজ করলি আমার নতুন স্যুটটা অয়ন ভাইয়ের বিয়ের জন্য বানিয়েছিলাম, দিলি তো মুখে পানি দিয়ে নষ্ট করে। রেদওয়ান টিপ টিপ করে ফেলছে চোখের পাতা। হা হয়ে যাওয়া মুখ নিয়ে রাতুলের দিকে তাকানো। এক হাতে পানির বোতল, অন্য হাতে ফোন। রাতুল আবার কিছু জিজ্ঞেস করার আগেই ফোনের মেসেজটা ধরল রাতুলের দিকে। গাড়ির ঝাঁকিতে রেদওয়ানের হাত থেকে ভালো মতো দেখা যাচ্ছে না লেখাগুলো। কিসের একটা ছবি। ফোনটা বিরক্ত মুখে হাতে নিয়ে ভালো মতো খেয়াল করতে চিৎকার করে উঠল, এটা কি ভাই? রেদওয়ানের দিকে তাকাতে দেখলো রেদওয়ান তার দিকে হতাশ চোখে তাকিয়ে। সামনে রাকিব লুকিং গ্লাসে বারবার দেখছে ওদের। ড্রাইভিং করতে গিয়ে মিস করে ফেললো সেটা ভাবছে। তবে আকাশের মতিগতি দেখে ভয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেসও করতে পারছে না। আকাশ অবশ্য নির্বিকার, পেছনের কোনো কিছুতেই ওর মন নেই এই মুহূর্তে। রাতুল আবার চোখ ডলে ভালো করে দেখলো মেসেজটা। একটু পরেই টুংটাং শব্দে আর একটা ছবি আসলো, ডিএনএ রিপোর্ট। রাতুল মৃদু আর্তনাদ করে উঠল আকাশকে। রাগ পরে করবি দোস্ত, আগে এটা দেখ। আকাশ তাকালো না। রেদওয়ান হাত বাড়িয়ে ফোনটা ধরতেই সরু চোখে তাকালো আকাশ। থমকালো সে, সত্যি থমকালো। হাতে নিল ফোনটা, গম্ভীর হয়ে দেখল। রাকিব এবার থাকতে না পেরে বলেই ফেলল, কি দেখাচ্ছিস না তোরা আমাকে? রাতুল এক প্রকার কাট কণ্ঠে বলল, সৌমি প্রেগন্যান্ট, রিয়ান বাচ্চার বাপ। চমকানোর মাত্রা এত বেশি ছিল যে শব্দ করে ব্রেক করলো গাড়িটা। চিৎকার করে উঠল সেও। আকাশ একে একে সব চেক করলো, নিজের ফোনে ছবিগুলো ট্রান্সফার করে পাঠালো কাউকে। মিনিট 10 মাথায় হসপিটাল থেকে খবর এলো রিপোর্টের সত্যতা 100%। আঙুলে কপাল চেপে ধরল আকাশ। রিয়ানকে কল কর, খোঁজ কর, ও কোথায়? জবাবটা রাতুলি দিল, মিনমিন গলায় বলল, চট্টগ্রাম রওনা দিয়েছে। হাসান বলল, আকাশের অসহ্য লাগছে এখন। রিয়ানের ওর যেটুকু রাগ কম ছিল তার 100% পূর্ণ হলো এবারে। ঘড়ির কাঁটায় রাত 1টা। আকাশরা কটেজে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। আকাশের মা খাবার দিয়ে দিয়েছে, সেসবে ডিনার করে নিয়েছে সকলে। রিয়ান কটেজে ফেরেনি এখনও, নিচে ডাইনিংয়ে বসে আছে খাবার শেষ করে সকলে। আরও আধা ঘন্টার মাথায় ফিরল রিয়ান। খোলা দরজা পেয়েও তেমন অবাক হলো না। ভিতরে ঢুকেই সকলে দেখলো একসাথে। আকাশের অগ্নি দৃষ্টিতে নজর মিলিয়ে এগিয়ে এলো। আজকে কোনো রকমের অভিনয় করলো না, উল্টো বাঁকা কণ্ঠে বলল, আমাকে খুঁজতে এত জলদি এসে পড়ছিস বুঝি? আকাশ উঠে দাঁড়ালো শব্দ করে চেয়ার পিছিয়ে। বলা বাহুল্য, রাকিব, রাতুল, রেদওয়ানও ভয়ার্ত মুখে তাকিয়ে। আকাশের রাগ সম্পর্কে তাদের ধারণা আছে, সহজে না রাখলেও যখন রাখবে কাউকে মানবে না। আর এটা তো মানার মতো বিষয় নয়। রিয়ানের কথা উত্তরে বাঁকা হাসল আকাশ। আমার খেয়ে আমার পিছনে ছুরি মারতে চাস? সাহস আছে বলতে হবে। পিছনে কোথায় ছুরি মারলাম, সামনে থেকে মারবো প্রিপারেশন নিচ্ছিলাম। তাছাড়া তোর খেয়ে মানে কি বোঝাতে চাচ্ছিস?
পরিশ্রম করি, তার বিনিময়ে কামাই আমি, তুই বসিয়ে বসিয়ে খাওয়াস না। শব্দ করে হাসলো আকাশ। বাকি তিনজন রিয়ানের দিকে রাগে রক্তিম চোখে তাকিয়ে। কতটা বেইমান হলে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। আকাশ দু কদম এগিয়ে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে বলল, একটা সময় কিন্তু তোকে বসিয়েই খাওয়াতাম। আকাশ এহনাজ চৌধুরী নিজের উপকারের খোটাও দেয়, তোর মতো নেমো খারামকে দেয়। চোখ উল্টালো রিয়ান। গায়ে লাগলো না কিছু বোধ হয়। সব কি শুনেছিস তোর সার্গেতদের থেকে, নাকি আমাকে রিপিট করতে হবে? তোর মুখে শুনতে চাই আমি। রিয়ান কনফিডেন্সের সাথে বলল, আমি রিজাইন করছি কাল। চেয়ারের পাশে রাখা একটা হকি স্টিক হাতে নিল আকাশ, সেটা ডাইনিং টেবিলের ওপর রাখলো। তারপর বলল, অতগুলো টাকা পকেটে আছে, গরম গরম বিজনেস আইডিয়া আসবেই তো। তা ওটা বাংলাদেশ ছিল না, লন্ডন ছিল। তোর একবারও মনে হলো না ওখান থেকে টাকা পাচার বাংলাদেশের মতো এত ইজি নয়? তার উপর সেটা যদি হয় আকাশ এহনাসের কোম্পানি। এতক্ষণের কনফিডেন্সে সিট ধরল বুঝি রিয়ানের। মুখ রক্তশূন্য দেখালো এ যাত্রায়। রাকিব রাতুলরাও ভুরু কুঁচকে ফেলেছে। সবাইকে ক্লিয়ার করলো আকাশ নিজেই। ফোন বের করে রিয়ান আর লন্ডনের অফিসের ম্যানেজারের কথোপকথন চালিয়ে দিল। থমকালো সকলে। সকল টাকার গরমিল স্বয়ং রিয়ান করেছে। হাতের মুঠো শক্ত হয়ে এলো বাকিদেরও। রাকিব হাত মুঠো করে এগিয়ে যেতে হাত তুলে তাকে থামালো আকাশ। রিয়ানের দিকে তাকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, উত্তর আছে তোর কাছে? এখন যা খুশি ব্লেম করবে। আশ্চর্য। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, টাকাটা তোকে দান করলাম, যা। টাকার গরমিল কোন সাহসে করলি তার জবাব আমার দরকার নেই। ওই টাকাটা আমার হাতের ময়লা। খালি উতলা হয়েছিলাম কেন হারামি কাজটা করেছে আমারই নাকের ডগা থেকে। জানলাম হারামি নিজ চোখে দেখলাম। ওটা বাদ দে এখন। এবার জবাব দে, আমার কলিজার দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেলি তুই? আকাশ এহনাজের ব্যক্তিগত নারীর দিকে চোখ তুলে নোংরা দৃষ্টিতে তাকানোর কলিজা তোর হলো কি করে? প্রিয়ার কথা বলছে বুঝতে পেরে গা জ্বালা ভঙ্গিতে হেসে উঠল রিয়ান। ঘাড় বাঁকিয়ে রাতুলের দিকে তাকালো। ওর ধারণা রাতুলরা জানিয়েছে আকাশকে আই লাভ প্রিয়া। কথাটা বলার সাথে সাথে হকি স্টিকের বাড়ি পড়ল রিয়ানের বাহুতে পরপর কয়েকটা। হকি স্টিকের আঘাতে ছিটকে পড়ল রিয়ান। কেউ এগোলো না আকাশকে থামাতে। আকাশ অগ্নিমূর্তি ধারণ করেছে। মেঝে থেকে মুখ তুলে রিয়ান ঠোঁটের কাঁটা থেকে রক্তটুকু মুছে দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো কিছুর বিনিময়ে প্রিয়াকে তোর হতে দেব না। আজীবন তোর জন্য সব হারিয়েছি, ওকে আমার চাই। এবার হকি স্টিকের আঘাত পড়ল রিয়ানের পেটে। উঠে দাঁড়ানোর আগেই বাকিরা বেঁকিয়ে গেল শরীর। আকাশ গমগমে কণ্ঠে চিৎকার করে উঠল, সৌমি ইজ প্রেগনেন্ট বাস্টার্ড। তোর বাচ্চা ওর গর্ভে, আর তুই তোর ওই নোংরা মুখে প্রিয়ার নাম নিচ্ছিস। শি ইজ মাইন। প্রিয়া ইজ অনলি বিলংস টু আকাশ এহনাজ চৌধুরী। আর কেউ ওর কথা কল্পনা করলেও খুন হবে সে। আকাশের বলা কথাগুলো কর্ণকুহরে পৌঁছানো মাত্র থমকালো রিয়ান। প্রতিটা শব্দ মাথায় এসে ঘুরিয়ে পেঁচিয়ে গেল। অবিশ্বাসের কণ্ঠে কোনো মতে বলল, কে প্রেগন্যান্ট? আকাশ হকি স্টিক তুলল এবার ওর মুখে আঘাত করার জন্য। তবে করল না। চিবিয়ে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, যার সাথে শুয়েছিস দিনের পর দিন, আজ তাকে চিনতে পারছিস না? রিয়ান জবাব দিতে পারল না। শুয়েছে সে অনেক মেয়ের সাথেই। হত বিভলতায় এলোমেলো ঠেকলো সবকিছু। সৌমি ইজ প্রেগনেন্ট, তুই বাচ্চার বাপ। এতক্ষণে সব পরিষ্কার হলো রিয়ানের কাছে। হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে মুছল ঠোঁট। একে একে তাকালো সকলের দিকে। সবাই ঘৃণা মাখা চোখে তাকালো ওর দিকে। তবে রিয়ানের মধ্যে কোনো ভাবাবেগ সম্ভবত উদয় হলো না। শত শত মেয়ের কাছে গিয়েছে সে। সৌমি কোনো স্পেসিফিক কেউ নয়, নাথিং। সৌমির গর্ভে তার সন্তান, এটাই তার করণীয় কি? তারই যে সন্তান, তার গ্যারান্টি কি? ওই ধরনের মেয়েকে এক পয়সার বিশ্বাস আছে? প্রিয়াকে ছাড়া সে ভাবতে পারে না অন্য কিছু। এতদিনে যেমন তেমন, এখন জানাজানি যখন হয়েই গেছে, হার মানার প্রশ্নই আসে না। রিয়ান আকাশের দিকে তাকিয়ে পর মুহূর্তে চেঁচে উঠল, আমি প্রিয়াকে ভালোবাসি, দরকার হলে খুন করব সৌমিকে আমি, তবু প্রিয়াকে আমার লাগবে। আকাশ তাচ্ছিল্যের হাসি হাসলো এবারে। হাতের হকি স্টিকটা ঘোরাতে ঘোরাতে বলল, তার দরকার হলে আমি তোকে খুন করব, তবু প্রিয়া আমার, ওর নাম মুখে আনবি না তুই। আসসালামু আলাইকুম।
এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। আর যারা এখনো পর্যন্ত লাইক বা কমেন্ট করেন না তাদের জন্য এক বুক সমবেদনা, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।